নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে। এই বক্তব্যের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থানের একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে, কারণ 2024 সালের ঘটনাকে ঘিরে আজও বাংলাদেশের রাজনীতি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থকদের দাবি সেই সময়ের আন্দোলনের প্রকৃতি এবং সরকার পতনের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও বুধবার দিল্লি থেকে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে দাবি করেছেন ছাত্র আন্দোলনের আড়ালে একটা সুপরিকল্পিত সরকার পরিবর্তনে চক্রান্ত হয়েছিল। তার অভিযোগ সেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। তিনি এখনও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশে ফিরে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবার ইচ্ছের কথা প্রকাশ করছেন। অন্যদিকে বর্তমান সরকার এবং আন্দোলনের সমর্থকদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি 2024 সালের আন্দোলন ছিল সাধারণ মানুষের ক্ষোভের স্বাভাবিক বহিঃপ্রকাশ। সরকারের কঠোর অবস্থান, বিরোধী মত এবং দমনের অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা সেই ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। রাষ্ট্রপুঞ্জের একটা প্রতিবেদনে বলা হয়েছিল আন্দোলন দমনের সময় 1400-রও বেশি মানুষের মৃত্যু হয়। সেই রিপোর্ট আন্তর্জাতিক স্তরেও আলোড়ন তৈরি হয়েছিল। যদিও সেই ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও শেষ হয়নি এবং বিভিন্ন পক্ষের বক্তব্য ভিন্ন। এই পরিস্থিতিতে গণভবনকে জাদুঘরে পরিণত করা নিঃসন্দেহে একটা শক্তিশালী প্রতীকী সিদ্ধান্ত, কারণ কোনো দেশের রাষ্ট্রনেতার সরকারি বাসভবন কেমন একটা বাড়ি নয়, সেটা ক্ষমতারও প্রতীক। সেই প্রতীক যখন নতুন রাজনৈতিক বয়ানে নতুন পরিচয় পায়, তখন সেটা শুধুমাত্র স্থাপত্যের পরিবর্তন নয়, বরং রাজনৈতিক স্মৃতিরও পুনর্গঠন। ইতিহাসে এমন উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। ক্ষমতা পরিবর্তনের পর অনেক সময় প্রাক্তন শাসকের সরকারি বাসভবন, কারাগার বা প্রশাসনিক ভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অতীতের ঘটনাগুলো জানতে পারে। আবার সমালোচকদের একাংশের মতে এই ধরনের উদ্যোগ অনেক সময় ইতিহাসকে একপাক্ষিকভাবে তুলে ধরার আশঙ্কাও তৈরি করে। বাংলাদেশেও সেই বিতর্ক শুরু হয়েছে, কারণ শেখ হাসিনা এখনও রাজনীতি থেকে সরে দাঁড়াননি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।